শুধু ঢাকায় না, সারা বিশ্বের বাংলাদেশ এবং প্রবাসীরা আন্দোলন করছে, কিন্তু আপনার এই আন্দোলনের নেট ফলাফল হচ্ছে জিরো এবং -0 বলতে পারেন। এখান থেকে আমাদের কোনো অর্জন হয় নাই। ডক্টর ইউনূস সে প্রচন্ড রকম একটা খারাপ লোক। হাসিনা যে তাকে যে ধুইছে, আরো ধুইলে আর একটু খুশি হইতাম, কারণ সে ডিজার্ভ করে, কারণ সে প্রচন্ড লোভী। দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন মিনা ফারহা, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। মিনা ফারহা, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। প্রথমে একটু জানতে চাই, এই যে এই 2 বছর যদি ফিরে তাকাই, 24শে জুলাই আন্দোলনে বাংলাদেশ আসলে কি পেয়েছে? সারা বিশ্বে আমরা আন্দোলন করেছি, শুধু ঢাকায় না, সারা বিশ্বের বাংলাদেশ এবং প্রবাসীরা আন্দোলন করছে, কিন্তু আপনার এই আন্দোলনের নেট ফলাফল হচ্ছে জিরো এবং -0 বলতে পারেন। এখান থেকে আমাদের কোনো অর্জন হয় নাই। আমরা যে জন্য বিপ্লব হয়েছিল সেটা কোটা বিরোধী আন্দোলন, কোনো বৈষম্য থাকবে না, বৈষম্য মানে ডিসক্রিমিনেশন এবং অপ্রেশন এবং ফ্যাসিজম থাকবে না। কিন্তু এখন আমরা যে পার্লামেন্ট দেখছি, এইখানে আমরা যা ছিল সেই পার্লামেন্টে আছি, তাইলে পরে আমরা কেন 24শে একজন স্বৈর শাসককে বিদায় করলাম? আমাদের নেট ফলাফল ইজ জিরো। তো জেনোসাইড কেন হয়েছে? যে আমরা একটি গণতান্ত্রিক, আমরা আমেরিকার মতো, ইউরোপের মতো, ইন্ডিয়ার মতো একটি ইউনিভার্সাল ফ্রি ডেমোক্রেটিক সিস্টেম আমরা চেয়েছি, ইলেকট্রাল সিস্টেম আমরা চেয়েছিলাম, যে এখানে জনগণের সরকার আসবে, কিন্তু আমরা আনলাম একটি পরিবারের সরকার। আপনি যদি বলেন এই পরিবার কথা কি আর সারা পৃথিবীতে আর কোথাও নেই? বেশিরভাগ দেশেই যদি আমরা বলি যে দুটো দল থেকে এবং পরিবার তান্ত্রিক, আমাদের তো পৃথিবীতে সমাজ ব্যবস্থায় পরিবারতন্ত্র, এটা কি আমরা অস্বীকার করতে পারি? আপনি আপেল আর লটকান যেটা খাই আমরা, টক, যে আপনি মিলাইতে পারবেন না। পরিবার প্রথায় যেটা হয় যে আপনি জর্জ বুশকে যদি বলেন, তার সঙ্গে তার ক্ষমতা হচ্ছে 20%, 80% ক্ষমতা হচ্ছে যে আপনার কংগ্রেসের হাতে, কোর্টের হাতে, পেন্টাগনের হাতে, সেনেটের হাতে এবং লোকাল মেয়রাল ইলেকশনের হাতে, ইলেকটরালদের হাতে। ওইখানে প্রেসিডেন্টের ক্ষমতা আপনি দেখছেন ডোনাল্ড ট্রাম্পকে পদে পদে নাজেহাল করা হচ্ছে, সে যেটাই আইন করে সেটাকেই সুপ্রিম কোর্ট বাতিল করে দিচ্ছে। সুতরাং ওইটার সঙ্গে আপনি পরিবারতন্ত্রের, আমাদের এখানে যে আর্টিকেল 70 হচ্ছে যে আপনি একটা রাবার স্ট্যাম্প পার্লামেন্ট, এটা শেখ মুজিবুর রহমান করেছিলেন। আমি ইতিহাসে যাব না, যে দলের প্রধান, পার্লামেন্টের প্রধান, সরকার প্রধান একটা ব্যক্তি, তার কথার উপরে কোনো ভোট দেওয়া চলবে না, সে যেটা বলবে সেটা আইন। আর্টিকেল 70 এটা এখনো বিদ্যমান এই 72-এর সংবিধানে। আমেরিকার আইনে প্রেসিডেন্ট যখন কোনো প্রপোজ করে, সেনেট এবং কংগ্রেসে যদি পাস না হয়, কোর্ট, তারপরে কোর্টে যাবে, কোর্ট যদি বলে নো, ডোনাল্ড ট্রাম্প কেন, ওর বাপেরও ক্ষমতা নাই সেটাকে আইন করা। সে কত আইন করছে, কত কিছু সে করছে, কিন্তু ধোপে টিকছে মাত্র 80% ইজ গন, বিকজ ইট ইজ এ পরিবারতন্ত্র না, ইট ইজ এ সিস্টেম দ্যাট ওয়ার্কস। এই সংবিধান ইজ এ ডেঞ্জারাস সংবিধান। এই জন্য দায়ী ফাইনালি 75-এ ফেল করলাম, 81-তে ফেল করলাম, 90-তে ফেল করলাম, 111-এ ফেল করলাম, ফাইনালি 54 বছর পরে আমরা 24-এ যখন ফাইনাল সেটেলমেন্টে গেলাম, যে এইবার আমরা আমেরিকার মতো গণতন্ত্র পাবো, এখানে আর কোনো পরিবার থাকবে না, ফ্যাসিবাদ থাকবে না এবং কোটা থাকবে না, অনলি মেধা থাকবে। এবং জনগণের থেকে আমাদের মধ্যে যে কোনো কেউ, রহিম, করিম, যে কোনো লোক প্রধানমন্ত্রী হইতে পারবে। আমি অনেকের সাথে কথা বলছি, নাম বলবো না, আমি তাদেরকে মুখের উপর বলছি, হ্যানা ভোট পাস না করে রাস্তায়, শহীদ মিনারে, এবং সনদ, জুলাই সনদ অর্জন না করে যারা পার্লামেন্টে যায় তারা দেশদ্রোহী। তাদের বিপ্লবের আইন যেটা আছে সেই আইনে তাদের শাস্তি হওয়া উচিত। যারা এখন পার্লামেন্টে আছে, পার্লামেন্টের যারা বিপ্লবের জন্য সমন্বয়ক বলে দাবি করে, এরা যে বেইমানি করেছে এর কোনো তুলনা বিশ্বের ইতিহাস আপনারা পাবেন না। তারা নেতা হয়ে গেছে, লন্ডন যায়, চীনে যায়, বড় বড় গল্প শোনায়, কিন্তু আমার জুলাই সনদ পাস হয় নাই, আমার এখানে হ্যানা ভোট পাস হয় নাই। তার মানে কি আবু সাইদকে খুন করা হয়েছে এবং খুন করে কিছু লোক সুবিধাপ্রাপ্ত হয়েছে। আমাকে ব্ল্যাকলিস্ট করছিল হাসিনা, কারণ আমি কামরুজ্জামানের বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে সাক্ষী দেই নাই,
সারা দুনিয়া জানে যে আমি কামরুজ্জামানের সাক্ষী দেই নাই, সুখরঞ্জন বালি সাক্ষী দেয় না, কারণ এটা ছিল ভুয়া ট্রাইব্যুনাল। হাসিনার সঙ্গে আমি দেখা করছি 2008 সালের আগস্ট মাসের 8 তারিখে ওয়াশিংটনে তার ছেলের বাড়িতে, কারণ আমি ছিলাম তাদের ফেভারিট আওয়ামী লীগের পক্ষে। যখন দেখলাম হাসিনা উল্টাপাল্টা করতেছে, আমি তখন তার বিরুদ্ধে আমি লেখা শুরু করলাম। নয়া দিগন্তে, জনকণ্ঠে লিখছি 10 বছর, নয়া দিগন্তে লিখলাম 10 বছর। তো আমি যে এত সময় দিলাম, শ্রম দিলাম, ঘাম দিলাম, আমি কোটি কোটি টাকা আয় করতে পারতাম। আমি ঘন্টা পর ঘন্টা ভিডিও করছি, কারণ আমি একজন ট্রেডার। আমি আমার টাকা পয়সা রেখে আমি দেশের জন্য সংগ্রাম করছি, সারা দুনিয়া জানে তারা কি করছে, আমি কি করছি। আমি প্রথম দিকের, আমরা পরে তো অনেকেই আসছে, কিন্তু প্রথম চোটে কোনো ভয় ছিল না। যখন মিনা ফারাহ কথা বলছে, আমার কথা হচ্ছে ওইগুলা না, সামান্য একটা সনদ পাস করার আগে কেন বাজেট পাস করলো? দে হ্যাভ নো রাইট টু গো টু পার্লামেন্ট পাস এ বাজেট বিফোর দে পাস দ্য জুলাই সনদ। It's a crime against humanity, against revolution. It's a crime, it's a murder, কারণ আবু সাইদ মারা গেছে, হাজার হাজার আবু সাইদ, তারা জীবন দিয়েছিল একটি ফ্যাসিবাদ মুক্ত, কোটা মুক্ত, মেধা যুক্ত রাষ্ট্র ব্যবস্থা ফার্স্ট টাইম শুরু করার জন্য। নতুন বাংলাদেশ, 2.0 রিভলিউশন, বৈজ্ঞানিক বাংলাদেশ। আমরা যে একটা কুলি মজুরের জাত, আমরা কুলি মজুর আর দুনিয়ার দর্জি, জামা সেলাই করি। আমরা কেন $100 বিলিয়ন, মালয়েশিয়া বছরে $250 বিলিয়ন সেমি কন্ডাক্টর এক্সপোর্ট করে, আমাদের $1000 বিলিয়ন এক্সপোর্ট করার ক্ষমতা আছে। আমরা মেধা আছে, সেই সাথে ক্ষমতা আছে। না, আমাদের মেধা, আমাদের পেশি এবং মেধা দুইটাই আছে, কারণ জনসংখ্যা বিরাট, যা কারো নাই। আমরা মালয়েশিয়ায় যাই টয়লেট পরিষ্কার করতে, সৌদিতে যাই বিল্ডিং বানাইতে, অথচ আমাদের দেশের যে সম্পদ আছে, মানব সম্পদ, মেধা সম্পদ, সমুদ্র এবং সুন্দরবন এবং মাটি এবং আবহাওয়া যা আছে, কালচার এবং ভৌগোলিক অবস্থান, আমাদের এখন $5000 বিলিয়ন একটা জিডিপি থাকার কথা ছিল, সেখানে আমাদের জিডিপি মাত্র 300 বিলিয়ন। আমাদের এক্সপোর্ট হওয়ার কথা ছিল $3000 বিলিয়ন। আমাদের এক্সপোর্ট মাত্র নট ইভেন $45 বিলিয়ন আফটার সো মেনি ইয়ার্স। এত লোক কাজ করে। আমরা এখানে মডার্ন ডে স্লেভারি বসাইছি গার্মেন্টসে, আমরা মডার্ন ডে স্লেভারি করতেছি মজুর দিয়ে। আমাদের প্রায় 9 কোটি মজুর। আমাদের এন্টায়ার জিডিপি 90% জিডিপি ইজ বেসড অন লেবার ইকোনমি। যারা লেবার ইকোনমি করে জীবনে কিছু করতে পারে না। যারা ধান লাগায়, পাট লাগায়, সেলাই মেশিন দিয়ে, সেটা কোনো ইকোনমি না। কিন্তু আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে কি জুলাই আন্দোলনটাকে আসলে ক্রেডিট না দিয়ে আপনি কি মনে করেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত ছড়ানো হয়েছে জুলাই আন্দোলনটাকে? না, জুলাই আন্দোলন ঠিক ছিল। এখন যে মতবিরোধটা তৈরি হয়েছে, মতবিরোধ তৈরি হয় নাই, মানুষের বোঝার ভুল ছিল। সমন্বয়করা যোগাযোগ করতো সবসময় একজন পতিত স্বৈরাচারের সঙ্গে। একটা স্বৈরাচারকে বিদায় করে আরেকটা পতিত স্বৈরাচারকে আনা হয়েছে। আপনাদের নিশ্চয়ই ভুলে যান নাই 1/11 কেন আসছিল? একটা স্বৈরাচারকে এই দেশ থেকে ডিপোর্ট করার জন্য, যে এই দেশে প্রচুর হার্ম করছে, যে 6টা বছর এই দেশে হাওয়া ভবন বসায় এই দেশটাকে ডিস্ট্রয় করেছে, তাকে বিদায় করার জন্য 1/11 আনা হয়েছিল। তাহলে আমরা একটা স্বৈরাচারকে তারই আরেকটা স্বৈরাচার আনবো কেন? আমাদের এই দেশকে গুণী লোক কম আছে? অ্যাট দ্য মোমেন্ট কেউ না, কাউকে যদি না পান আপনি, তাহলে তো ডক্টর ইউনূসকে তো আমরা গুণী লোক হিসেবে আনছিলাম। ডক্টর ইউনূস আসবে কেন পিকচার? হু ইজ ডক্টর ইউনূস? আমার এখানে গুণী লোক কম আছে? আমি নাম বলবো না, আমার এখানে আমি 10টা লোকের নাম বলতে পারি, আমি বলবো না গুণী লোক যারা টু স্টেবিলাইজ আনটিল দ্য ইলেকশন হ্যাপেন। আপনি দেখেন বিভিন্ন দেশে নেলসন ম্যান্ডেলার এখানে দেখেন আপনি বিপ্লব হয়েছে, আপনি দেখেন বিভিন্ন দেশে বিপ্লব হয়, তারা তো একটা সিস্টেম বিপ্লবের সফল হয়েছে। ইরানে বিপ্লব হয় নাই। তার মানে কি ডক্টর ইউনূস কি জুলাই আন্দোলনের সাথে বেইমানি করেছে? অবশ্যই বেইমানি, অবশ্যই, কিন্তু তাকে বেইমানি করতে বাধ্য করা হয়েছে। সে বেইমানি করছে। এক নাম্বার হচ্ছে সে ব্যবসা করছে জুলাইকে নিয়ে। ডক্টর ইউনূসকে যদি বলতে বলেন তাহলে পরে তো অন্য চ্যাপ্টার হয়ে যায়। সে ডক্টর ইউনূস সে প্রচন্ড রকম একটা খারাপ লোক। হাসিনা যে তাকে যে ধুইছে, আরো ধুইলে আর একটু খুশি হইতাম, কারণ সে ডিজার্ভ করে, কারণ সে প্রচন্ড লোভী। সমন্বয়করা কেন তাকে নিয়ে আসছে এত লোক থাকতে, আই ডোন্ট নো, কিন্তু যোগাযোগ কিন্তু করছে সমন্বয়করা তার সঙ্গে, এবং আগাগোড়াই তাদের সঙ্গে সমন্বয়ের সঙ্গে যোগাযোগ। ফাইনালি লন্ডনের একজন পতিত স্বৈরাচার সেইখানে নির্বাচনটাকে হাইজ্যাক করছে। 7 তারিখে, 5 তারিখে যখন বিপ্লব হইল, রাস্তায় লাশ পড়ে রয়েছে। 7 তারিখে তাদের দলের মহাসচিব ডিমান্ড করছে
যে নির্বাচন দিতে হবে, 3 মাসের মধ্যে নির্বাচন চাই। ওই দিনে আমি শেক আপ করে গেছি, বলি কি বলে, রাস্তায় লাশ, সে বলে নির্বাচন চাই। তার মানে পুরো বিপ্লব ওই দিনই শেষ হয়ে গেছে। আপনি যেহেতু প্রবাসী থাকেন, আমার এই বিপ্লবটাকে প্রবাসীরা এখন কি পর্যায়ে দেখছে? একসময় তো অবশ্যই প্রবাসীদের আন্দোলন দেখেছি আমরা, কিন্তু এখন এই আন্দোলনটাকে হুজুগে বাঙালি বলে একটা কথা জানেন আপনি? হুজুগে পড়ালেখা কম বাঙালি, কিন্তু হুজুগে পড়ালেখা করে 5% লোক। আপনি আমাকে বলেন যে যখন বিপ্লব হয়েছে প্রত্যেকে মনে করছে আমরা আমেরিকা হয়ে গেছি, এখন সবাই মেনে নিচ্ছে। আবার সেই লোক যাকে তারা বিদায় করছে 1/11 সময় এই দেশ থেকে বিদায় করছে, আর আরেকটা হাসিনা, তো তাকে নিয়ে আসছে আবার। কেন এই দেশে কি লোক নাই? প্রবাসীরা কি দৃষ্টিকোণ থেকে দেখছে এখন? প্রবাসীরা সব ভুলে গেছে, এখন তারা চা খায় গল্প করে, সব ভুলে গেছে যে হুজুগে বাঙালি সেটা কথা না, কথা হচ্ছে কি প্রবাসীরা মূল্যায়ন করলে কি করে। আপা সেই সাথে আমার আরেকটা প্রশ্ন, আপনি কি খেয়াল করে দেখেছেন কিন্তু সাম্প্রতিক সময়ে যখন আপনি যখন সরকারের সমালোচনা করছেন, আপনি যখন ডক্টর ইউনূসের সমালোচনা করছেন, একটা সময় ডক্টর ইউনূস নিজে কিন্তু সাধারণ মানুষের সামনে বলেছিলেন যে আমার যত পারেন সরকারের সমালোচনা করেন। যখন সমালোচনা করতে গেল তাদেরকে জেলে ঢোকানো হলো। এই সময়টা এসে নানা জায়গায় সোশ্যাল মিডিয়া সহ নানা জায়গায় যখন মানুষ সমালোচনা করছে সরকারের, একই দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি। এই যে আন্দোলন নিয়ে বা জুলাই আন্দোলন নিয়েও নানা ধরনের সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে আপনি যদি সাম্প্রতিক সময় দেখেন নানা ধরনের বাজে মন্তব্য, নানা এই জায়গায় কি আসলে এটা উচিত জুলাইকে নিয়ে এইভাবে বাজে মন্তব্য করা? জুলাইকে নিয়ে না, আসলে যতক্ষণ পর্যন্ত আপনি এই দেশে ইকোনমিক স্ট্রেংথ তৈরি করতে না পারবেন, মানুষকে যে পর্যন্ত আপনি টাকা দিতে না পারবেন হাতে, মানুষের ক্রয় ক্ষমতা, মানুষকে 1 লক্ষ টাকা বেতন প্রত্যেকের জন্য না আদায় করতে পারবেন, আপনি যতক্ষণ তো আমিরাতের মতো না হইতে পারবেন। আমিরাত কিন্তু মুসলিম মেজরিটি দেশ, আপনি মুসলিম মেজরিটি দেশ। আপনি কি মনে করেন যে সৌদির বাদশাহ এবং আমিরাতের আমির উনারা কম বোঝে আমাদের চাইতে? উনি তো আমেরিকার হাত ধরেই তো এত বড় লোক হয়েছে। তা আমরা কেন সবসময় মানুষের নিন্দা করি? আর সবাই আমাদের দখল করে ফেললো, চুরি করলো, নিয়ে গেল। হয় তুমি চীনপন্থী, না তুমি আমেরিকাপন্থী। তুমি একটা লিডার্স তৈরি করো, একটা লাইনে যাও। তুমি দেশটাকে আমিরাতের মতো, মালয়েশিয়ার মতো ইকোনমিক্যালি ভাইব্রেন্ট করো, তোমার সব সমস্যা চলে যাবে। যতক্ষণ হাতে টাকা আছে কেউ তোমাকে গালি দিবে না। আমার সমস্যা করাপশন, প্রচন্ড করাপশন। জুলাই আন্দোলনটা যেটা আমরা করলাম সবাই মিলে, যেটা সামাজিক একেবারে আমরা বলি ছাত্র জনতা, শিক্ষক এবং প্রবাসীদের কথাও বললাম, সেই জায়গায় তাহলে কি আমরা আসলে কি এটা একেবারে গড়ে তুলতে পারলাম না? এটার ব্যর্থতা দায় টাকার? এই ব্যর্থতার দাস এটা হচ্ছে যে আমাদের অ্যাভারেজ আইকিউ হচ্ছে 75, মিনিমাম আইকিউ প্রয়োজন 100। আমাদের মেধা শক্তি খুব কম, আমরা ভুলে যাই গতকালকের কথা। তাইলে পরে যদি না হইতো তাহলে পরে আমরা জুলাই সনদ পাস না করে কখনো পার্লামেন্টে যাইতাম না। হাসনাতটা খুব স্মার্ট, কিন্তু তারা এতটা স্মার্ট না যে আগে আমি জুলাই সনদ চাই, যত রক্ত লাগে দিব, দরকার হলে পরে আরো 10,000 লোক আমরা মরে যাব, কি জুলাই সনদ না করে আমি এই শহীদ মিনারের শপথ না নিয়ে আমি এই পার্লামেন্টে ঢুকবো না। এই বোধটা যতদিন এই জাতির না আসবে যে মীমাংসিত স্বাধীনতা, আমি শহীদ মিনারে দাঁড়ায় বা আমি আবু সাইদের বাড়িতে দাঁড়ায় আমি প্রতিজ্ঞা করব যতক্ষণ পর্যন্ত আমার দেশে পরিবর্তনটা বিলুপ্ত না হবে এবং জুলাই সনদ এক্সিকিউশন না হবে, এই পার্লামেন্ট ইজ এ ফ্রড পার্লামেন্ট। এখানে কোনো সরকার নাই, এই দেশ চলছে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের সরকার। এই দেশে কোনো উন্নতি হবে না। ইটস এ ফেইল্ড রিভলিউশন, ইটস এ ফেইল্ড গণহত্যা। আসলে আমরা জুলাই আন্দোলনের কথা বলছি, আপনি যদি আমাকে বলেন যে তাহলে কি আমরা এই যে তরুণ প্রজন্ম যারা আছেন তাদের উদ্দেশ্যে এই বাংলাদেশ যারা প্রত্যাশা করে, যারা জুলাই আন্দোলন করেছে, সুবিধাভোগী তো কিছু মানুষ, সবাই তো সুবিধাভোগী না। জুলাই আন্দোলন করেছে লাখ লাখ মানুষ, কোটি মানুষ যুক্ত ছিল, কিন্তু এই যে যারা সুবিধাভোগী না, ধরেন 100, 200, 300, 500 মানুষ সুবিধাভোগী, এই যে আপনার দিকে তাকিয়ে আছে এখন জুলাই আন্দোলনের 1 কোটি মানুষ, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই আগামীর বাংলাদেশ নিয়ে? আমি মনে করি যে আমার দেশকে সবার আগে একটি এমন একটি সরকারকে এডুকেটেড ব্রিলিয়ান্ট, একজন ম্যান্ডেলার মতো, আপনার মাহাথিরের মতো, একটা লি কুয়াং এর মতো, মাহাথির, লি কুয়াং এবং ম্যান্ডেলা এই ধরনের একটা সুপ্রিম লিডার বসায় এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, বিদেশ থেকে জব আনতে হবে, বিনিয়োগ আনতে হবে, কারখানা বসাতে হবে, মানুষকে খাবার দিতে হবে, হাতে টাকা দিতে হবে, সব প্রবলেম অটোমেটিকলি সলভ। সবার আগে সমস্যা আমার লিডার নাই।
যতগুলো আসছে 54 বছর সবগুলোই তাহলে আপনার লিডারটা তৈরি হবে কিভাবে? লিডার আছে তো, লিডার আছে, হ্যাঁ লিডার আছে, আমি নাম বলবো না, কিন্তু leader নতুন আছে। প্রজন্ম থেকে লিডার তৈরি হবে কিভাবে? ব্যবসায়ীদের মধ্যে থেকে লিডার আসতে হবে, নট দ্য পলিটিক্যাল। তার মানে কি আপনি বলতে চান যে পলিটিক্যাল লোক মানে কারাপ্টেড? অবশ্যই দেয়ার কারাপ্ট, অবশ্যই দেয়ার কারাপ্ট। তা নাহলে পরে সুইস ব্যাংক ভরে গেল, আমি আপনি চুরি করছি না লিডার। আমি তো আপনাকে অন দ্য রেকর্ড, এখন আমি কম্পিউটার যদি দ্বারা আমাকে 2 ঘন্টা সময় দেন, আমি সমস্ত নাম ধাম দিয়ে বলতে পারি। আবার জ্যাকসন আসছে ভর্তি সমস্ত লিডারদের চুরি করা টাকা আমাদের কাছে অফার আসে, নিবেন টাকা নিবেন, মানে সস্তায় দিব, বিকজ তারা পাচার করে। আমার এখানে বিভিন্ন ব্যাংকের লোকজন, আপনি কতগুলা ব্যাংক, সারা আমেরিকাতে ব্যাংকের পাচার আমার চোখের সামনে, আমার চোখটা অন্ধ হয়ে যায় অন্ধকার দিকে যখন দেখি যে আমার দেশের টাকা এখানে মার্কেট করছে, চুরি টাকা পাচার। তো পিক আপ এর ফোন $1 মিলিয়ন, পৌঁছা যাবে 6 মিনিটে পৌঁছা যাবে। আমরা এই যে সংকটের কথা বলছি দেশ নিয়ে, তাহলে আমাদের সমাধানটা কি? সমাধান মাহাথির লাগবে, লিকুয়াং মাহাথির একদম দেনে। আপনার এখানে লাগবে আয়াতুল্লাহ খোমেনি, মাহাথির, লিকুয়াং, নেলসন ম্যান্ডেলা, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, ব্রিলিয়ান্ট, এডুকেটেড, ট্যালেন্টেড, হাই আইকিউ, 140 আইকিউ। এই জন্য কি আমাদের দেশে আছে নাকি আমাদের প্রবাস থেকে তো আনতে হবে? হ্যাঁ, প্রবাস থেকে আনেন, কারণ প্রবাস থেকে আপনি মনে করেন না যে হাসান আব্দুল্লাহদের মতো যোগ্য, এরাও যোগ্য নেতা? এরা যোগ্য নেতা না, দে ডোন্ট হ্যাভ দ্য, না দেশ চালানোর মতো যোগ্য তাদের নাই। দে ক্যান লিড দ্য মুভমেন্ট। আপনার যে বালেন্দার, যেটা নেপালের না, হি ইজ অ্যান এক্সাম্পল। কেমন করবে জানি না, বাট ই নিড এ চেঞ্জ, হ্যাজ সামথিং নট দ্য সেম আপল, ডিফারেন্ট কাইন্ড অফ আপল। আমার লিকুয়াং মাহাথির ছাড়া হবে না, কারণ আমাদের হিউজ পপুলেশন টু ডেঞ্জারাস। তার মানে কি আপনি বলতে চান যে আরো একটা প্রতিবিপ্লব হওয়ার সম্ভাবনা আছে? হবে, কারণ ইকোনমিক সিচুয়েশন ইজ সো ব্যাড। You cannot run the country on debt and then printing the money. Debt and printing, মানে লোন এবং প্রিন্ট। আপনার কোনো টাকা নাই, you don't have an income. Show me one source of income. একজনকে আশিক চৌধুরী জানেন আপনি, যে বিডার ওনাকে নেওয়া হলো যে ইনভেস্টর আনার জন্য, কিন্তু বাস্তবতা কি? উনি তো অলরেডি তো সোল্ড আউট। আমার যে বুয়েটের যে ব্রেন আছে, এরা অনেকেই মেটার চাকরি করে, অনেকে আপনার ধরেন টেসলার চাকরি করে, এরা অনেক বাঙালি বুয়েটের, ঢাকা ভার্সিটির বড় বড় পজিশন আছে, আমেরিকাতে, ইউরোপে আছে। ধরেন একটা লোক গেল, একটা শ্রমিক যে নাকি এখানে MA পাস, সে ওখানে গিয়ে উবার চালাবে 1 বছর 2 বছর, মাসে $5,000-6,000 আর্ন করবে, তারপর একটা রেস্টুরেন্টের পার্টনারশিপ কিনবে, 15% 20% $50,000 দিয়ে, 2 বছর পরে 4-5টা বাড়ি কিনবে, বাফেল হতে 10টা বাড়ি কিনবে, 10 বছর পরে সে 10 কোটি 15 কোটি 20 কোটি টাকার মালিক। তার আগে কোনোদিন হোয়াইট হাউসে দাওয়াত পাইছে? আমার প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে বসে সে ডিল করবে, আমাকে $50 বিলিয়ন একটা প্রজেক্ট দাও, যে আমি তিস্তা প্রজেক্টটা শেষ করব, আমার ইঞ্জিনিয়ারদের আমাকে ট্রেন করো, আমাকে হেল্প করো, আমার এখানে তুমি সাহায্য করো। আমেরিকার হাত ধরে কিন্তু সৌদি আরব, পুরো মিডল ইস্ট কিন্তু তারা দে বিকেম এ রিচ কান্ট্রি। আমেরিকার হাত ধরে চীন, সিঙ্গাপুরও আমেরিকার হাত ধরে এগিয়েছে। কিন্তু আমরা যদি একটু বলি আপা, তার মানে কি আমরা কি একটু যদি আপনি বললেন যে আমরা আসলে আমেরিকান বলয়ে আছি এই মুহূর্তে, নাকি চীন? আমাদের আমেরিকান বলয় নাকি কোন নৌকায় পা দিব? আমরা 2 নৌকায় পা দিয়ে আমরা PhD করতেছি, তিস্তা করব, যেই আসে সেই বলে তিস্তা করতে হবে। হোয়াট তিস্তা? ওয়াই তিস্তা? তিস্তা দিয়ে আমার হবেটা কি? আগে সবার আগে আমার প্রয়োজন আমার টার্গেট ঠিক করা, আমি কি করব, আমার মিশনটা কি। যখন ক্ষমতায় আসলো বিপ্লবের পরে, লিকুয়াং প্রথমে 3 মাস শুধু প্ল্যান করছে কি করব, তারপরে গার্মেন্টসটাকে সবার আগে গার্মেন্টস বাতিল করছে। সবার আগে আপনি গুগল করেন, সবার আগে গার্মেন্টসটাকে সে বন্ধ করে দেবো, এটা হচ্ছে ডার্টি ইন্ডাস্ট্রি। সে তখন শুরু করছে তার ডেভেলপমেন্ট, কি করবে সে। তারপর সে মানে দ্বিগুণ বেতন দিয়ে বিদেশ থেকে লোক এনে নিজের দেশে ফুল এমপ্লয়মেন্ট, এত কাজ যে লোক নাই, সে বিদেশ থেকে লোক আয় না, কাজ করায় নিজের দেশে। তো প্ল্যানিং, তো আপনি তো ব্রেন থাকতে হবে। আপনি ব্রেন না থাকলে পরে ক্লাস 1-এর ছেলেকে বলেন তুমি PhD করো, বাবা PhD করবে কোত্থেকে? সবাইকে তো বুঝতে হয়, হাসনাতদেরকে বুঝতে হবে যে তুমি জুলাই সনদ পাস না করে পার্লামেন্ট ঢুকতে পারো না। ইউ হ্যাভ নো রাইট, আফটার আবু সাইদ ডাইড, ইউ হ্যাভ নো রাইট টু গো ক্রস দ্য শহীদ মিনার। আগে আমার জুলাই সনদ পাস করতে হবে, নাহলে আমি যাব না পার্লামেন্টে, কোনো নির্বাচন হবে না। তুমি করো, বিপ্লব করো, প্রতি বিপ্লব করো, যত মানুষ মারো, কিন্তু আমরা পার্লামেন্ট অফ আনটিল ইউ গেট জুলাই সনদ ডান। তো 31শে ডিসেম্বর তারিখে হবে, সব ঠিক আছে, কিন্তু সেদিন কিন্তু বাতিল হয়ে গেছে। আমি যে পরাজিত হয়েছি, আমি যে ডিনাইড অফ মাই রাইট টু লিভ অ্যাজ এ হিউম্যান বিং,
to earn money to feed my family, to buy milk for my daughter, for my son, a tablet for my wife. আমার যে একটা বাসা, এই শহরে 60% লোক বস্তিতে থাকে, স্লাম, they have no life and they are producing 6 children because they cannot eat. So children are automatically তারা মেধাহীন. So we are creating a সম্পূর্ণ একটি ব্যাকওয়ার্ড মেধাহীন জাতি. আপনি বারবার বলছিলেন যে মাহাথিরের কথা, লি কুইনের লি কথা, কুইনের কথা। তো এই জায়গায় আমাদের দেশে কে আসতে পারে এরকম? আপনার কি আছে? If we have a sit down talk আপনি কি- about the আপনি কি economics, আপনার দেশ থেকে 2-4 জনের নাম বলার সুযোগ আছে নাকি বলার বলতে চান? আমি বলবো না। ধন্যবাদ মিনা ফারহা আপা আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কথা বলছিলাম জুলাই আন্দোলন নিয়ে, সেই সাথে দেশের বর্তমান পরিস্থিতি এবং এই জুলাই আন্দোলনে বাংলাদেশ কি পেল এবং বাংলাদেশ কি পেতে পারত, এবং এটা নানা সমালোচনা আছে, নানা জায়গায় এখনো সমালোচনা চলছে দেশে এবং বিদেশে। আমরা মিনা ফারহা আপার কাছ থেকে জানতে পারছিলাম যে বিদেশ এবং দেশ এগিয়ে নিতে আমাদের কি দরকার। মেধাবীরা যদি এগিয়ে আসেন এবং দেশের উন্নয়নে অগ্রযাত্রায় যদি তারা ভূমিকা রাখেন এবং আমাদের দেশ এগিয়ে যাবে, এবং জুলাইয়ের যে চেতনা, এই চেতনা বাস্তবায়ন হবে এবং ৭১-এর চেতনা বাস্তবায়ন করে আমরা এগিয়ে যাব, সেই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।